আমরা পড়ছিলাম স্পারম্যাটোজেনেসিস। স্পারম্যাটোজেনেসিসের শেষ ধাপ হচ্ছে স্পার্মিওজেনেসিস, যে ধাপে একটা গোল স্পার্মাটিড থেকে ব্যাঙাচি আকৃতির একটা স্পার্ম তৈরি হয়। এখানে দেখো একটা স্পার্মাটিড আঁকা আছে, গোল আকৃতির একটা কোষ, যার মধ্যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসের মধ্যে 22টা অটোজোম এবং এক্স অথবা ওয়াই ক্রোমোজোম থাকে, প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে সাইটোপ্লাজমে এবং নিউক্লিয়াসের কাছে গলগি বডি থাকে। স্পার্মিওজেনেসিসে যখন স্পার্মাটিডের রূপান্তর ঘটে তখন ফার্স্ট পরিবর্তনটা শুরু হয় গলগি বডিতে। এই গলগি বডি থেকে গলগি বডিতে ফার্স্ট পরিবর্তন, তারপর মাইটোকন্ড্রিয়ায় আর সেন্ট্রোজোম, এরকম সেন্ট্রোজোম থাকে। এবং নিউক্লিয়াস। এই ধাপে ধাপে এদের প্রত্যেকের পরিবর্তনের মাধ্যমে এবং সব শেষে সাইটোপ্লাজমের পরিবর্তনের মাধ্যমে স্পার্মাটিড রূপান্তরিত হয়ে যায় স্পার্মে। দেখে নিই প্রথমে কি ঘটে। প্রথমে গলগি বডি ঘনীভূত হয় ঠিক নিউক্লিয়াসের ওপরে। এই নিউক্লিয়াসকে বেষ্টন করে গলগি কমপ্লেক্সটা ঘনীভূত হবে। গলগি বডি থেকে ছোট্ট ছোট্ট প্রো অ্যাক্রোজোমাল দানা নিউক্লিয়াসের ওপরে জমা হবে। এগুলো এখন হচ্ছে প্রো অ্যাক্রোজোমাল দানা। এই প্রো অ্যাক্রোজোমাল দানাগুলো এরপর বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেয়ে অ্যাক্রোজোমাল দানা তৈরি করবে। এগুলো এখন অ্যাক্রোজোমাল দানা। এই অ্যাক্রোজোমাল দানাগুলো পরস্পর যুক্ত হয়ে তৈরি করবে একটা থলির মতো গঠন, যেটাকে বলা হয় অ্যাক্রোজোমাল ভেসিকেল। তাহলে এই দানাগুলো পরস্পর মিলিত হয়ে তৈরি করলো এরকম একটা থলির মতো গঠন। এটা হলো অ্যাক্রোজোমাল ভেসিকেল। অ্যাক্রোজোমাল ভেসিকেল তৈরি হওয়ার পর গলগি বডির বাকি অংশগুলো আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যায়। এই অ্যাক্রোজোমাল ভেসিকেল থেকেই পরবর্তীকালে তৈরি হবে অ্যাক্রোজোম বা অ্যাক্রোজোমাল ক্যাপ, যেটা নিউক্লিয়াসের ওপর দিক থেকে 2/3 অংশ কভার করে দেবে। এই অ্যাক্রোজোমাল ভেসিকেল আস্তে আস্তে নিউক্লিয়াসের ওপর দিয়ে বিস্তার লাভ করে ওর 2/3 অংশ পুরোটাই ওকে ঢেকে দেবে। তো প্রথম পরিবর্তন আমাদের গলগি বডিতে হলো,
দ্বিতীয় শুরু হয় নিউক্লিয়াসে। নিউক্লিয়াসের কি পরিবর্তন হবে? নিউক্লিয়াসের ক্রোমোজোমের হিস্টোন প্রোটিনের জায়গা নেবে প্রোটামিন। এর ফলে ক্রোমোজোমের 6 গুণ কুণ্ডলীকরণ ঘটে। ফলে নিউক্লিয়াসটা ঘনীভূত হয়ে লম্বা এবং চ্যাপ্টা হয়ে যায় এবং এর মস্তক অংশ উপর দিকটা পয়েন্টেড হয়ে যায়। ফলে নিউক্লিয়াসের স্ট্রাকচারটা কিরকম হয়? এরকম। নিউক্লিয়াস আর এর 2/3 অংশ কে ঢেকে দিয়েছে ইতিমধ্যে? অ্যাক্রোসোমাল ক্যাপ, সে ঢেকে দিয়েছে। ব্যাপারটা এইরকম থাকে। এই যদি নিউক্লিয়াস হয়, তাহলে তার 2/3 অংশ অ্যাক্রোসোমাল ক্যাপ দিয়ে এইভাবে ঢাকা থাকে। এই নিচে শুধু নিউক্লিয়াসটা একটু দেখা যায়, বাকি পুরোটাই অ্যাক্রোসোমাল ক্যাপ দিয়ে ঢাকা। এটা শুক্রাণুর মস্তকে লম্বচ্ছেদ করলে এই রকম স্ট্রাকচারটা হবে, তাই এইভাবে আঁকছি। তাহলে দ্বিতীয় পরিবর্তন হলো নিউক্লিয়াসে। এবার তৃতীয় পরিবর্তনটা শুরু হয় সেন্ট্রোজোমে। কি হয়? সেন্ট্রোজোমের মধ্যে যে সেন্ট্রিওল গুলো থাকে, দুটো সেন্ট্রিওল থাকে, তারা পৃথক হয়ে যায়। একটা সেন্ট্রিওল ঠিক নিউক্লিয়াসের নিচে, এই খাঁজ অংশটার নিচে অবস্থান করে, একে বলা হয় প্রক্সিমাল সেন্ট্রিওল। এর আরেকটু নিচে থাকে যে সেন্ট্রিওলটা, সে হচ্ছে ডিস্টাল সেন্ট্রিওল। এই ডিস্টাল সেন্ট্রিওল থেকে বার হয় অক্ষীয় তন্তু, যেটা শুক্রাণুর লেজ তৈরি করবে পরবর্তীকালে। এবার পরিবর্তনটা ঘটে মাইটোকন্ড্রিয়াতে। কি হয়? মাইটোকন্ড্রিয়াগুলো এই অক্ষীয় তন্তুর গোড়াতে এই জায়গায় ঘনীভূত হবে এবং অক্ষীয় তন্তুকে সর্পিলাকারে বেষ্টন করে তৈরি করবে মাইটোকন্ড্রিয়াল সিড, হেলিক্যাল মাইটোকন্ড্রিয়াল সিড। ঠিক আছে। লাস্ট পরিবর্তন ঘটবে স্পার্মাটিডের সাইটোপ্লাজমে। কি হয়? এতখানি সাইটোপ্লাজম পরিণত শুক্রাণুর দরকার নেই। শুক্রাণুর বডিটা যত স্লিম হবে, যত হালকা হবে, তত ওর গতিশীলতা বাড়বে। তোমরা জানো শুক্রাণুকে ভ্যাজাইনা থেকে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা পর্যন্ত যেতে হয়, কারণ ফার্টিলাইজেশন অ্যাম্পুলাতেই ঘটে। অতখানি দূরত্ব ওকে যেতে গেলে ওর বডিটা খুব হালকা হওয়া দরকার। আর এমনিতেও ফার্টিলাইজেশনে শুক্রাণুর সাইটোপ্লাজমের কোনো ভূমিকা নেই, লাগে না। তাই শুক্রাণুর বেঁচে থাকার জন্য, ওর বিপাকীয় শক্তি উৎপাদনের জন্য, বিপাক ক্রিয়া চলার জন্য যেটুকু সাইটোপ্লাজম প্রয়োজন, সেইটুকুটা রেখে বাকি পুরো সাইটোপ্লাজমটাই স্পার্মিওজেনেসিসের লাস্ট ধাপে কি হয়? কোষ থেকে পরিত্যক্ত হয়। শুধুমাত্র এই
মস্তক অংশ তৈরি করবে। এই জায়গাটা নিউক্লিয়াস, অ্যাক্রোজোম, টুপি, এই পার্টটা মস্তক অংশ তৈরি করে। এই মস্তকে একটা পাতলা লেয়ার থাকে সাইটোপ্লাজমের, গ্রীবা, আর এই মধ্য অংশ এই জায়গাটা তৈরি করবে। এই অংশটুকুর মধ্যে পাতলা একটা লেয়ার সাইটোপ্লাজমের থাকে, বাকি পুরোটাই পরিত্যক্ত হয়। এবং ওই যে সাইটোপ্লাজমটা স্পারমাটিড থেকে পরিত্যক্ত হলো সেটা শাটলি কোষ ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে নষ্ট করে দেয়। সাইটোপ্লাজম ছেঁটে ফেলার পর কিরকম শুক্রাণুকে দেখতে হলো সেইটা এবার দেখবো। একটা পরিণত শুক্রাণু কিরকম দেখতে। আগেই দেখেছি শুক্রাণুর নিউক্লিয়াস চ্যাপ্টা, একটু লম্বা, সামনের দিকটা এরকম পয়েন্টেড হয়ে গেছে। এর 2/3 অংশ ঢেকে রেখেছে অ্যাক্রোজোমাল ক্যাপ, যার মধ্যে উৎসেচক পূর্ণ থাকে। এই অ্যাক্রোজোমাল ক্যাপ ফার্টিলাইজেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ফার্টিলাইজেশনের সময় অ্যাক্রোজোমাল ক্যাপ থেকে নিঃসৃত উৎসেচকগুলো ডিম্বাণু জোনা পেলুসিডা পাচিত করতে সাহায্য করে। নিউক্লিয়াসের এই খাঁজটার নিচে এই জায়গায় আছে প্রক্সিমাল সেন্ট্রিওল, এখানে আছে ডিস্টাল সেন্ট্রিওল, সেখান থেকে বেরিয়েছে অক্ষীয় তন্তু। এই জায়গাটায় আমরা মাইটোকন্ড্রিয়া দেখেছি এরকম সর্পিল আকারে। অবস্থান করে মাইটোকন্ড্রিয়াল শীট তৈরি করেছে। এবার শুক্রাণুর নিউক্লিয়াস, অ্যাক্রোজোম ক্যাপ, এই অংশটা নিয়ে তৈরি হবে শুক্রাণুর মস্তক। সাইটোপ্লাজম শুধুমাত্র শুক্রাণুর ঝিল্লি, মানে এই যে আবরণটা, আর নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দা, এই যে ফাঁকটা, এইটুকুতে সাইটোপ্লাজম অবস্থিত মস্তকে। প্রক্সিমাল সেন্ট্রিওল আর ডিস্টাল সেন্ট্রিওলের মাঝখানের এই অংশটা একটু ছোট্ট খাঁজ থাকে, এটা শুক্রাণুর বিবা। এই জায়গাটা যেখানটা মাইটোকন্ড্রিয়াল সিড আছে সেটা শুক্রাণুর বডি, দেহ, তারপর বাকি পুরোটাই পুচ্ছ। সাইটোপ্লাজম ছেঁটে ফেলার পর দেখো তাহলে স্ট্রাকচারটা কি এলো। তো একটা পরিণত স্পার্ম, যদিও এখানে মনে রাখবে স্পারমাটিড থেকে যে স্পার্মটা তৈরি হলো সে কিন্তু পরিণত নয়, সে তখনই ফার্টিলাইজেশন করতে পারে না। শাটলি কোষের মধ্যে তাকে মস্তকটা ঢুকিয়ে পুষ্টি সংগ্রহ করতে হবে, তবে সে পরিণত হবে, তারপর তার স্পার্মিয়েশন ঘটবে। তো যা হোক, একটা শুক্রাণু মোটামুটি 60 থেকে 62 মাইক্রোমিটার মতো লম্বা হয়। তার অংশগুলো হচ্ছে 4টে অংশ, 1, 2, 3, 4। মস্তক, এই অংশটা মস্তক, নিউক্লিয়াস, অ্যাক্রোজোম, টুপি নিয়ে। প্রক্সিমাল সেন্ট্রিওল আর ডিস্টাল সেন্ট্রিওলের মাঝে ছোট্ট এই খাঁজটা হচ্ছে গ্রীবা। মাইটোকন্ড্রিয়াল সিড আছে, এই অংশটা হচ্ছে বডি বা দেহ। বাকি পুরোটা, এই অংশটা অক্ষীয় তন্তু, এটা হচ্ছে লেজ। লেজের আবার দেখো প্রথম পার্টটায় শুক্রাণু ঝিল্লি আছে, আবরণ আছে, তাহলে এই পার্টটা হচ্ছে লেজের মেইন পিস। আর যে পার্টটা নগ্ন ওটাকে বলা হয় এন্ড পিস। ঠিক আছে, মস্তকে এটা নিউক্লিয়াস,
অটোজোমাল টুপি, এটা প্রক্সিমাল সেন্ট্রিওল, এটা ডিস্টাল সেন্ট্রিওল, এটা মাইটোকন্ড্রিয়াল সিদ, এই মাইটোকন্ড্রিয়াল সিদ একে বলা হয় স্পার্মের ইঞ্জিন রুম। কেন না, স্পার্মের গতিশীলতার জন্য বা চলনের জন্য যে শক্তিটা দরকার সেই শক্তিটা সরবরাহ করে এই মাইটোকন্ড্রিয়াল সিদ। কারণ তোমরা জানো মাইটোকন্ড্রিয়ার মধ্যে শক্তি উৎপন্ন হয়, তো স্পার্মের পুরো শক্তিটা এখানকার মাইটোকন্ড্রিয়াগুলো ওকে সাপ্লাই দেয়। একটা স্পার্মের এই যে লেজ অংশটা, এটা প্রায় 50 মাইক্রোমিটার লম্বা হয়, মানে লেজ অংশটাই সব থেকে দীর্ঘ, আর বাকি 10 মাইক্রোমিটারের মধ্যে মস্তকবি বা দেহ ঢুকে যাচ্ছে। আর শুক্রাণুর যে গতিশীলতা সেটা এই লেজের আন্দোলনের মাধ্যমে ঘটে, মানে ও চলতে পারে লেজের আন্দোলনের মাধ্যমে। তাহলে তোমরা দেখতে পেলে কিভাবে স্পার্মিওজেনেসিস পদ্ধতিতে একটা গোল স্পার্মাটিড থেকে ব্যাঙাচি আকৃতির একটা স্পার্ম তৈরি হচ্ছে। আজকে এই পর্যন্ত।